আজকে সেলস ইটস ইটস স্ট্রাকচার অ্যান্ড ফাংশন মধ্যে যে অর্গানেল দুটো পড়ব সেই অর্গানেল দুটো সম্পর্কে তোমরা ক্লাস 8 থেকে পড়ে এসছো এবং তোমাদের কম বেশি সবারই জানা, এবং দুটোই হচ্ছে ডাবল মেন্ডেড বাউন্ডেড সেল অর্গানেলি ফাউন্ড ইন দ্য ইউক্যারিওটিক সেলস, both organelles found in plant cells and one of them found only in animal cells. এর মধ্যে যেটা শুধু প্রাণীকোষে পাওয়া যায় সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এবং যা উদ্ভিদ এবং প্রাণীকোষের দুটোতেই পাওয়া যায় সেটা হচ্ছে প্লাস্টিড। খুব ভালো করে শোনো, কথাগুলোকে খুব মন দিয়ে শোনো। আমি বারবার বলেছিলাম যা জানি সেই জানাটাকে একটু কম জেনে যদি আমরা শুরু করি তাহলে আমাদের খুব ভালো হয়, কারণ যত তোমার মনের জানলাটা দরজা খুলে দেবে তত তুমি নিতে পারবে। 8 থেকে পড়েছি, 11 পড়েছি, এত জানি, আবার মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড আজকেই দেখবে ধারণা বদলে যাবে। তো আমাদের যে সেলগুলো আছে সেই সেলগুলোতে বিভিন্ন টাইপের অর্গানেল থাকে, এবং এই অর্গানেলগুলো তাদের কাজের উপর ডিপেন্ড করে আমরা বিভিন্ন রকম ভাগ করেছি। অ্যাকর্ডিং টু প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ মাইটোকন্ড্রিয়া তার উপর ভাগ করেছি। অ্যাকর্ডিং টু প্রেজেন্স অফ ডাবল অ্যান্ড সিঙ্গেল মেমব্রেন সেইভাবে সে ভাগ করেছি। তো এই দুটো অর্গানেল সম্পর্কে আজকে আমরা ফিজিওলজির দুটো চ্যাপ্টারের প্রায় 50% বুঝে যাব। একটা হচ্ছে রেসপিরেশন এবং আরেকটা হচ্ছে ফটোসিনথেসিস। চ্যাপ্টারটা শুরু করার আগে আমি দুই একটা জিনিস জাস্ট দেখাবো। এটা একটা অর্গানেল ডাকলাম, পাশে এটাকেও একটা অর্গানেল ডাকলাম, দুটোই ডাবল মেমব্রেন, আউটার মেমব্রেন, লিমিটিং মেমব্রেন, there is no outfolding or infoldings. তো এই ডাবল মেমব্রেনের একটা ইনার মেমব্রেন, তার কোনো ইনফোল্ডিংস দেখতে পেলাম না, অথচ আরেকটা ডাবল মেমব্রেনের মধ্যে আমরা ইনফোল্ডিংসগুলো দেখতে পাচ্ছি। এগুলো তোমাদের জানা, সরি, তোমরা চট করে দেখেই বলতে পারছো যে এটা মাইটোকন্ড্রিয়া আর এটা CHL ক্লোরোপ্লাস্ট বা প্লাস্টিড। এই যে প্লাস্টিড এবং ক্লোরোপ্লাস্টিড, লিউকোপ্লাস্টিড, তোমার হচ্ছে ক্রোমোপ্লাস্টিড, ভেরিয়াস কাইন্ডস আছে, কিন্তু এর মধ্যে কোনো কাইন্ডস পাচ্ছি না। মাইটোকন্ড্রিয়া ফাউন্ড ইন কেস অফ ইউক্যারিওটিক সেলস, বোথ অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্ট সেলস। এই একটা কোষীয় অঙ্গাণু যেটা না থাকলে পরে জীবের অস্তিত্বই থাকতো না। এর কাজ কি? এর কাজ হচ্ছে কেমিক্যাল এনার্জিকে ভেঙে, আমরা জানি কি এনার্জিকে আমরা কনভার্ট করতে পারি, ঠিক আছে, কখনোই তৈরি বা নষ্ট করতে পারি না। তো এটা কেমিক্যাল এনার্জিকে ভেঙে কী করে সেলুলার এনার্জিতে কনভার্ট করে। আবার এর কাজ কি? এর কাজ হচ্ছে সোলার এনার্জি একে কনভার্ট করে কেমিক্যাল এনার্জি। কেমিক্যাল এনার্জিতে
এ কনভার্ট করতে পারে। তো যেটা এতক্ষণ ধরে বুঝলাম যে এই দুটো যে সেল মেমব্রেন, সেল অর্গানেলি, এটা তো খুব ইজি কথা, আমরা বিভিন্ন জায়গায় পড়েছি, বিভিন্ন জায়গায় জেনেছি, তো জেনে আমরা অনেকটা আইডিয়া করতে পেরেছি। কিন্তু এছাড়াও আরও কত কিছু জিনিস যে এর মধ্যে আমাদের বুঝতে হবে, বিশেষ করে নিটের ক্ষেত্রে। এবং এই যেহেতু এনার্জি প্রডিউস করে, সেই জন্য একে পাওয়ার হাউস অফ সেল বলি। আর এটাকে বলি হচ্ছে কিচেন, রান্নাঘর অফ সেল বলা হয়। তো আমরা একটু একটু করে ভেতরে ঢোকা শুরু করি, এবং কতগুলো পয়েন্ট তোমাদের বলে রাখি, যে পয়েন্টগুলো আমাদের জানতে হবে। আমরা কেমিঅসমোসিস বা হাইড্রোজেনের যে হাইড্রোজেন আয়ন বা প্রোটন মোটিভ ফোর্সকে কাজে লাগিয়ে অ্যাডিনোসিন ডাইফসফেটের সঙ্গে পাইরোফসফেট অ্যাড করে দিয়ে, শক্তিটাকে যুক্ত করে দিয়ে আমরা কি করি না, এনার্জি কারেন্সি এটিপি সৃষ্টি করি। এটা একটা এনজাইমের মাধ্যমে হয়। এই এনজাইমটাকে বলি আমরা কি, এটিপি সিনথেস বা F1 পার্টিকেলস বা ফার্নান্ডেন মোরান পার্টিকেলস বা F1 পার্টিকেলস, বিভিন্ন নামে খ্যাত আছে। এবার মেনলি F1 F0 পার্টিকেলস, এটা কোথায় কোথায় দেখতে পাই, এই কোশ্চেনটা আমি রাখলাম তোমাদের কাছে। F1 পার্টিকেলস, আমি অনেকগুলো নাম আছে, তা না বলে একটা না বললাম যে F1 পার্টিকেল কোথায় দেখতে পাই। এবং এর F0 F1 পার্টিকেলসের আরেকটা কোশ্চেন, F1 পার্ট যেখানে যেখানে থাকে তার কোন অংশে সেটা ঝুলে থাকে, এই দুটো কোশ্চেন রাখলাম। এবার ভেতরে ঢুকছি, খুব স্পিডে পড়বো, আস্তে আস্তে ঢুকবো না। এবার আমরা স্পিড বাড়াবো, আমাদের অনেক দিন হয়ে গেছে। প্রথমেই যেটা আমরা শুরু করছি সেল স্ট্রাকচার দিয়ে। তো মেইনলি অ্যাকর্ডিং টু পারফরমেন্স অফ ওয়ার্ক, এটা তোমার এনসিআরটিতে নয়, অন দ্য বেসিস অফ ডিএনএ, প্রেজেন্স অফ অ্যাবসেন্স, এর উপর ডিপেন্ড করে সেল অর্গানেলকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। 3 টাইপস অফ সেল। ডিপেন্ডেন্ট মানে কার উপর ডিপেন্ডেন্ট? ডিপেন্ডেন্ট অন্য কোনো অঙ্গাণুর উপরে ডিপেন্ডেন্ট, মেইনলি নিউক্লিয়াসের উপরে ডিপেন্ডেন্ট, কারণ এদের ডিএনএ অ্যাবসেন্ট। ফুললি ডিপেন্ডেন্ট অন নিউক্লিয়ার ডিএনএ, যেমন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি অ্যাপারাটাস, লাইসোজোম, সেন্ট্রোজোম, রাইবোজোম। আচ্ছা, জোম, SOME, জোম মিনস বডি or structure. The organelle which possess ribonucleic acid called ribosome, তাহলে the structure or body ribonucleic acid থাকে, সেই জন্য রাইবোজোম। লাইসোজোম লাইসিস করার ক্ষমতা রাখে, যে সোমা বা বডি, তাকে বলি লাইসোজোম। এগুলো আমরা পরে ডিটেলস পড়বো একটু। নেক্সট হচ্ছে সেমি কনজারভেটিভ। কি, তাদের ডিএনএ আছে। ডিএনএ মেনলি ন্যাকেড ডিএনএ, লাইক প্রোক্যারিওটিক ডিএনএ। তাদের ডিএনএ হচ্ছে ন্যাকেড ডিএনএ, তার মানে হিস্টোন প্রোটিন অ্যাবসেন্ট। ঠিক আছে, ডিএনএ প্রেজেন্ট বাট পার্শিয়ালি ডিপেন্ডেন্ট অন নিউক্লিয়ার ডিএনএ, দ্যাট ইজ মাইটোকন্ড্রিয়া। দুটোই অঙ্গাণু আছে, মাইটোকন্ড্রিয়া অ্যান্ড ক্লোরোপ্লাস্ট। তিনটের মধ্যে দুটো বলে, একটা সেমি কনজারভেটিভ, সেমি মিনস অর্ধ, সেমি কনজারভেটিভ, সেমি অটোনোমাস মানে নিজে তৈরি করতে পারে অর্ধভাবে। কিছু কিছু কাজ নিজে তৈরি করতে পারে, কিন্তু নিজে তৈরি করবে যখন, তার জিনটার যে কাজটা, সেই জিনের খবরটা আসবে কোথা থেকে, নিউক্লিয়ার ডিএনএ থেকে, সেই জন্য তাকে অর্ধ। অথচ অন্যান্য যে তার আভ্যন্তরীণ যে মেটাবলিজম, সেই কাজগুলো কিন্তু তার জন্য যে জিন দরকার, যে এনজাইমগুলো প্রডিউস করার জন্য,
তার নিজস্ব ডিএনএ থেকে সেটা সম্ভব। এবং এর ভেতরে থাকে কি প্রোক্যারিওটিকের বৈশিষ্ট্য, সে প্রোক্যারিওটিক মানে সার্কুলার ডিএনএ, সবচেয়ে মাথায় রাখবো সার্কুলার ডাবল স্ট্যান্ডার্ড ডিএনএ উইদাউট, দেখো প্রোক্যারিওটিকের বৈশিষ্ট্য, এবং 70S এদের মধ্যে রাইবোজোম থাকে, প্রোক্যারিওটিকের বৈশিষ্ট্য। ন্যাকেড ডিএনএ প্রোক্যারিওটিকের বৈশিষ্ট্য। তাহলে এটা বলা যায় না যে এই সমস্ত যে অর্গানিকগুলো, এইগুলো সেল উইদিন দ্য সেল, সেল উইদিন দ্য সেল, কারণ একটা কোষ তার মধ্যে এইখানে আরেকটা কোষ আছে প্রোক্যারিওটিক কোষ যেটা এমটি, আরেকটা কোষের মতন অংশ আছে যেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট, কারণ এতে নিউক্লিয়াস নেই, কিন্তু নিউক্লিয়াস আছে। সেই জন্য এই অর্গানিজমগুলোকে বলা হয় কি সেল উইদিন দ্য সেল। তাহলে এটা একটা প্রোক্যারিওটিক কোষ থেকে সৃষ্টি হয়েছে, সেটা আমরা আরও ডিটেলসে পড়ব। নেক্সট হচ্ছে অটোনোমাস অর্গানেলি, ডিএনএ প্রেজেন্ট, সেল ডিপেন্ডেন্ট, যেমন নিউক্লিয়াস হচ্ছে অটোনোমাস। তাহলে ডিপেন্ডেন্ট হচ্ছে পুরোপুরি ডিপেন্ডেন্ট কার উপরে? নিউক্লিয়ার ডিএনএর উপরে। সেমি অটোনোমাস মানে কি ম্যাক্সিমাম কাজ নিজে করতে পারে, কারণ তার ডিএনএ আছে, সেই ডিএনএটা হচ্ছে একদম প্রোক্যারিওটিক টাইপের ডিএনএ এবং বিভিন্ন বৈশিষ্ট্যগুলো তাই প্রোক্যারিওটিক। এবং আরেকটা হচ্ছে অটোনোমাস, যেটা হচ্ছে নিজে করতে পারে নিউক্লিয়ার ডিএনএ। Semi-conjunctive cell organelle are those organelle which are having their own circular naked DNA, যা বললাম, mitochondria and chloroplast. These cells organelle also have RNA and 70S ribosome like prokaryotes. These organelles resemble with the prokaryotic cell circular naked DNA, RNA, 70S ribosome. Also size of the cell. প্রোক্যারিওটিক সেল আমরা জানি, প্রোক্যারিওটিক সেল অ্যান্ড ইউক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল আর ইউক্যারিওটিক সেল আমরা পড়েছি যে ইউক্যারিওটিক সেল সাইজে অনেক বড়, বিগ সাইজ। এই প্রোক্যারিওটিক সেলের সঙ্গে আমরা অনেকটা রিজেম্বল পাই কার? মাইটোকন্ড্রিয়া, প্রায় সেম সাইজ, তার থেকে সামান্য একটু বড় ক্লোরোপ্লাস্টিড। তাহলে একটা জিনিস পরিষ্কার বলতে পারি, কোশ্চেনটা করব, লিখে রাখো, হোয়াট ইজ দ্য লার্জেস্ট অর্গানেলি প্রেজেন্ট ইন সাইটোপ্লাজম অফ প্লান্ট সেল? What is the second largest organelle present in the cytoplasm of plant cell? What is the largest organelle present in the cytoplasm of animal cell? উত্তরটা আমি একটু পরে শুনবো তোমাদের কাছ থেকে, ভাবতে থাকো। সো সাইজ, তাহলে পপুলারলি এদের আমরা তাহলে কি বলছি? সেল উইদিন দ্য সেল। কেন? কারণটা ব্যাখ্যা করে দিয়েছি, কারণ সেলের মতনই থাকছে তার মধ্যে। আসলে এটা হচ্ছে এক সময় যেটা হয়েছিল, তৈরি হয়েছে, যেটা বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে যেভাবে তৈরি হয়েছে ইউক্যারিওটিক সেলস, সেটা হচ্ছে এন্ডো সিম্বায়োটিক থিওরি। এন্ডো মিনস ভিতর, সিম্বায়োটিক মিনস সিম্বায়োসিস, তুমি জানো, এটা নতুন করে বলছে। এন্ডো সিম্বায়োটিক, আভ্যন্তরীণ সিম্বায়োটিক প্রসেস, তার মানে প্রোক্যারিওটিক সেলস, বড় প্রোক্যারিওটিক সেলসের মধ্যে সায়ানোব্যাকটেরিয়া প্রবেশ করে আছে। সায়ানোব্যাকটেরিয়া কি? অটোনোমাস, তাহলে তারা খাদ্য তৈরি করতে পারতো, লাইট অ্যাবজর্ব করতে পারতো। এটা কোল্ডোফিড হয়ে গেল ইউক্যারিওটিক কোষে, ঠিক আছে। মেসোজোম টাইপের কিছু অটোট্রপস এনার্জি তৈরি করতে পারে, তারা ঢুকলো, সেটা তৈরি হয়ে গেল মাইটোকন্ড্রিয়া। এরকম অনেক অর্গানিজম কি হলো না, বিগ লার্জেস্ট প্রোক্যারিওটিক সেলের মধ্যে ঢুকলো হচ্ছে কে না, আদার্স প্রোক্যারিওটিক হেটারোট্রপস, যারা এনার্জি তৈরি করতে পারে, আমরা পড়বো মনে রাখতে গিয়ে, এবং হচ্ছে অটোট্রপস। এরাও দেখো ডাবল মেমব্রেন বাউন্ডেড সিঙ্গেল অর্গানেলি,
এটাও তাই। তাহলে এগুলো প্রোক্যারিওটিকের বৈশিষ্ট্য। তাহলে বিগ এখানে কী বলছে, এ থিওরি স্টেটিং দ্যাট ইউক্যারিওটিক্স evolved through a process whereby different types of free living prokaryotes become incorporated যুক্ত হয়ে যায় inside larger prokaryotic cells and eventually developed into mitochondria, chloroplast and possibly other organelles। ছিল কি এইরকম ছোট একটা প্রোক্যারিওটিক, সেটা হচ্ছে হেটেরোট্রপস, এরকম প্রোক্যারিওটিক অটোট্রপস, বড় একটা প্রোক্যারিওটিক্স, তার মধ্যে এরা প্রবেশ করলো, এরা ইনভেজিনেশনের মাধ্যমে প্রবেশ করলো এবং পরবর্তীকালেই এরা তৈরি, এদের মধ্যে কী হলো, এরকম ফোল্ডিংস তৈরি হয়ে যায়, এই ফোল্ডিংস তৈরি হয়েছে এভলিউশন। এই ফোল্ডিংসগুলো গিয়ে কী করেছে না, এরকম কভার করেছে, কার বাইরে, নিউক্লিয়াসের বাইরে কভার করে একদম নিউক্লিয়াস তৈরি করে দিয়েছে। আর এইগুলো এভাবে প্রবেশ করে, এর মধ্যে প্রবেশ করে তৈরি করেছে ইউক্যারিওটিক্স। নেক্সট কী বলছে, দে লাইফ সিম্বিওটিক্যালি, একই সঙ্গে সিম্বায়োসিস, একে অপরকে সাহায্য করে বেঁচে থাকে, সিম্বায়োসিস উইথ এ কমন প্রোক্যারিওটিক সেল, দ্যাট ইজ হোয়াই কল্ড এন্ডোসিম্বায়োসিস। এন্ডোসিম্বায়োসিস মিনস ভেতরে একই সঙ্গে সহাবস্থান একে অপরকে। কোন কোন বিজ্ঞানী এটা প্রপোজ করেছিল, অল্টম্যান, সিম্পার অ্যান্ড মার্গুলিস। এখানে আমি ডায়াগ্রামটা যেটা দেখাচ্ছি, এন্ডোসিম্বায়োসিস কি, এটা হচ্ছে অ্যানসেস্ট্রাল প্রোক্যারিওটস, সেখান থেকে কি হলো, ইনফোল্ডিংস হচ্ছে, এই ইনফোল্ডিংস হয়ে আস্তে আস্তে নিউক্লিয়াস ফর্মেশন করছে, ইনফোল্ডিং প্লাজমা মেমব্রেন থেকে ইনফোল্ডিংস হয়েছে। তারপরে থেকে এই অ্যারোবিক যারা ব্যাকটেরিয়া ছিল, যারা অক্সিজেনের সাহায্যে যারা ইয়ে করতে পারে, অক্সিজেনের সাহায্যে শ্বসন করতে পারে, তারা এখানে প্রবেশ করলো এত দেরি করে। এবার ইনফোল্ডিংস হলো, এই ইনফোল্ডিংসের পরে কি, সায়ানোব্যাকটেরিয়াম কি, অটোট্রপস আর অ্যারোবিক ব্যাকটেরিয়াম যেগুলো আছে, এটা প্রবেশ করলো, পরবর্তীতে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টের রূপ নিল। দেখো এই আমি একদম শিওর যে এই ধরনের ধারণাটা তোমাদের ছিল না, এখান থেকে কিন্তু কোশ্চেন পড়ে যে কীভাবে এন্ডোসিম্বায়োসিস থিওরি কি সাপোর্টস করছে। ফলোইং এভিডেন্সেস, ক্লোরোপ্লাস্ট অ্যান্ড মাইটোকন্ড্রিয়া আর মোর অর লেস সাইজ 4 to 10 মাইক্রন টু প্রোক্যারিওটিক সেলের সঙ্গে মিল আছে একদম। সার্কুলার ডিএনএ ন্যাকেড জিসি রিচ, তার মানে আমরা কি জানি, সার্কুলার ডিএনএতে এই যে জি এবং সি, গুয়ানিন এবং সাইটোসিনের মাঝখানে বন্ড, 3টে হাইড্রোজেন বন্ড, এই হাইড্রোজেন বন্ড ভাঙতে গেলে তার শক্তি বেশি লাগবে, অর্থাৎ মেল্টিং পয়েন্ট বেশি থাকে। এবং জিসি রিচ ইজ ফাউন্ড ইন কেস অফ প্রোক্যারিওটস অ্যান্ড অলসো ফাউন্ড ইন কেস অফ ক্লোরোপ্লাস্ট অ্যান্ড মাইটোকন্ড্রিয়াল ডিএনএতে, সাপোর্ট দ্য এন্ডোসিম্বায়োটিক থিওরি অফ এভলিউশনে যে প্রোক্যারিওট থেকে ইউক্যারিওটিক সৃষ্টি হয়েছে তার একটা প্রমাণ। উইদাউট হিস্টোন, দুটোর মধ্যে হিস্টোন কোনোটাতেই নেই, 3টের মধ্যে। নট এনক্লোজড বাই নিউক্লিয়ার এনভেলপও থাকে না। রাইবোজোমস 70S, ভেরি ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্টিড, প্রোক্যারিওটিক সেল, 70S রাইবোজোম, similar to those of prokaryotic cell. They divide simple fission মানে যেমন অ্যামিবা যেমন সিম্পল ফিশন করে, এইরকম ছিল, এইখান থেকে ক্রসিং করে সিম্পল ফিশন হয়ে দুটো আলাদা অ্যামিবা হয়ে গেল। দিস টাইপ অফ সিম্পল ফিশন ইজ প্রোক্যারিওটিক এবং ব্যাকটেরিয়া একইভাবে করে। দেখো এই পয়েন্টগুলো কিন্তু তোমাকে জানতে হবে, তার কারণ হচ্ছে এখান থেকে বিভিন্ন যে মাল্টিপল কোশ্চেনগুলো করে না, একটার সঙ্গে একটা জুড়িয়ে পাশে দুটো দিয়ে দিল, তোমার জানাই নেই, তোমার দুটো জানা আর দুটোর কোনো কিছু জীবনে শোনোনি, উত্তর তো করে আসতে পারবে না। সেই জন্য ব্যাপারগুলো খুব ভালোভাবে বুঝে নাও, যাতে আমার 4টে অপশন সম্বন্ধে কম বেশি জ্ঞান থাকে। জিনস আর সিমিলার টু দ্যাট অফ প্রোক্যারিওটস, কন্টিনিউয়াস জিন, ভেরি আইএমপি, কন্টিনিউয়াস জিন
কি বলছে, আমরা জানি যে প্রোক্যারিওটিসে জিন থাকে হচ্ছে কন্টিনিউয়াস জিন, হ্যাঁ কন্টিনিউয়াস, মনে পড়ছে যে কন্টিনিউয়াস জিন ল্যাক অপেরনে, আর ইউক্যারিওটিক হচ্ছে স্প্লিট জিন, কেটে কেটে যায়, এক্সন আর ইন্ট্রন, এটা থাকে হচ্ছে কাদের, এটা থাকে হচ্ছে ইউক্যারিওটিকের। সেই জন্য বলছে genes are similar to that of prokaryotes, continuous gene, and very different from the eukaryotic. ইউক্যারিওটিকে থাকবে হচ্ছে স্প্লিট জিন, ছিন্ন, কারণ সেখানে এক্সন এবং ইন্ট্রন থাকে, আর এতে তোমার প্রোক্যারিওটিকে ইন্ট্রন বলে কিছু থাকে না, শুধু যা থাকবে সবই এক্সন, মানে জিন জিন পরপর থাকবে জিনগুলো। এটা আমরা আরও ডিটেলসে পড়বো, জানি অনেকটাই। যেমন এই ডায়াগ্রামটা যদি তুমি দেখো, এই ডায়াগ্রামটা তুমি পরিষ্কার দেখলে বুঝতেই পারছো, এই ডায়াগ্রামটা যে এই যে ডিএনএটা পরিষ্কার টাইম পিরিয়ডে অ্যানসেস্ট্রাল প্রোক্যারিওটস, তারপরে আস্তে আস্তে ইনফোল্ডিং হলো, নিউক্লিয়াস ফর্মেশন হলো, এবং দুটো লাইনগুলো এখানে কি করছে, এনগালফিং, ভেতরে প্রবেশ করছে, হেটারোট্রফিক প্রোক্যারিওটস প্রবেশ করলো, সেখান থেকে প্রবেশ করার পরে এটা তৈরি করলো মাইটোকন্ড্রিয়া, আরেকটা প্রবেশ করলো হচ্ছে কি এনগালফিং ফটোসিনথেটিক, তাহলে এটা প্লাস্টিক এবং এটা মাইটোকন্ড্রিয়া তৈরি করলো। তাহলে আমরা কি পড়লাম এতক্ষণ, এন্ডো সিম্বায়োটিক থিওরি অফ এভলিউশন, যেখানে সেমি অটোনমাস অর্গানেলি লাইক মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টিক উৎপন্ন আমরা দেখতে পেলাম। নেক্সট, এবার নিটে ঢুকছি, নিটের মধ্যে আমরা এবার প্রবেশ করছি। নিটে মাইটোকন্ড্রিয়া প্লুরাল সিঙ্গুলার মাইটোকন্ড্রিয়া জানি, আনলেস স্পেসিফিক্যালি স্টেইন আর নট ইজিলি ভিজিবল আন্ডার লাইট মাইক্রোস্কোপ, যদি ঠিকঠাক আমরা স্টেইন করতে না পারি তাহলে আমরা দেখতে পাই না। কি দিয়ে চেঞ্জ করা, যেটা আমি বলছি জিনাস গ্রিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পড়েছে কিন্তু কয়েকবার, ভাইটাল স্টেন এটা, এছাড়াও জেন্টেল ভায়োলেট যে তোমার হচ্ছে স্টেন, তা দিয়েও করা যায়। দ্য নাম্বার অফ মাইটোকন্ড্রিয়া পার সেল ইজ ভেরিয়েবল ডিপেন্ডিং আপন দ্য ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটি অফ সেল, যে কোষে যত মেটাবলিক অ্যাক্টিভিটি বেশি চলবে সেখানে তত তার মাইটোকন্ড্রিয়ার নাম্বার বেশি হবে, কারণ পাওয়ার হাউস বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। কে এটাকে বলেছিল পাওয়ার হাউস? সিগফ্রিড। ভেরি অ্যাক্টিভ সেলস হ্যাভ মোর মাইটোকন্ড্রিয়া ইন হায়ার অ্যানিমেলস, লাইক হায়ার অ্যানিমেলস ম্যাক্সিমাম মাইটোকন্ড্রিয়া ফাউন্ড ফ্লাইট সেল অফ বার্ডস, ফ্লাইট মাসেল, বার্ডসের যে ফ্লাইট মাসেল আছে সেখানে সবচেয়ে বেশি পরিমাণে আমরা দেখতে পাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা কিন্তু এনসিআরটিতে নেই, কিন্তু এখান থেকে কোশ্চেন করার পরে এই পয়েন্টটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট, দ্য টার্ম in terms of shape and size, also considerable degree of variety is observed. দেখো সাইজ এবং শেপও ডিপেন্ড করে তার উপরে, কারণ কি ধরনের জায়গায় কী ধরনের ফিজিওলজি অ্যাক্টিভিটি হচ্ছে তার উপর ডিপেন্ড করে মাইটোকন্ড্রিয়ার সাইজ এবং শেপ। বিভিন্ন কালারে আসে, সসেজ শেপেড হতে পারে, টিপিক্যালি সসেজ শেপের মানে এরকম সসেজ শেপ, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া অর সিলিন্ড্রিকাল অথবা সিলিন্ড্রিকাল, ঠিক আছে, এরকম টাইপের হতে পারে, আমি রাখলাম। ইন স্পার্ম স্পাইরাল শেপেড, স্পার্ম আমরা দেখেছি এই যদি হেড বডি হয়, সরি, তারপরে এখান থেকে যখন এটা নামে আমরা এখানে মিডিল পিসের মধ্যে আমরা দেখি কি এরকম স্পাইরাল শেপেড মাইটোকন্ড্রিয়া দেখতে পাই। স্পাইরাল শেপেড স্পার্মে হচ্ছে স্পাইরাল শেপেড। এর ডায়ামিটার ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ডায়ামিটার, তাহলে ডায়ামিটার কত, 0.2 to 0.1 মাইক্রোমিটার, 1 মাইক্রো
sorry, micrometer is equal to 10 to the power minus 6 মিটার, মনে রাখতে হবে। এবং লেন্থ কত হতে পারে, এবং অ্যাভারেজ যেটা হচ্ছে 0.5 হচ্ছে অ্যাভারেজ, ঠিক আছে। আর লেন্থ হচ্ছে, এটাও মনে রাখা খুবই দরকার, ভেরি ইম্পর্টেন্ট, 1 to 4.1 মাইক্রোমিটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডায়াগ্রাম, তোমাকে মনে রাখতেই হবে এই ডায়াগ্রামটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে এনসিইআরটি ডায়াগ্রাম, স্ট্রাকচার অফ মাইটোকন্ড্রিয়া লংজিটুডাল সেকশন। আউটার মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া কনসিস্ট অফ টু চেম্বার উইথ টু মেমব্রেনস, টু চেম্বার্স উইথ টু মেমব্রেনস, আউটার চেম্বার কন্টিনিউয়াস চেম্বার, inner chamber infoldings or invagination into the matrix, into the matrix. This is outer chamber, this is inner chamber, this point is intermembranous space or perimitochondrial space. Infoldings part which protrudes into the matrix, it is matrix, this is matrix is called, এই protrusion হচ্ছে, এটাকে বলছি ক্রিস্টা। এই কটা পার্ট এনসিইআরটিতে দিয়েছে, এছাড়াও অনেক পার্ট আমাদের জানতে হবে। তাহলে কি, দুটো মেমব্রেন, দুটো কক্ষ বা চেম্বার তৈরি করছে, আউটার চেম্বার, ইনার চেম্বার। আউটার চেম্বার কী করে ফর্ম করলো, in between outer and inner chamber form the outer chamber or outer compartment, and the chamber surrounded by inner membrane is called inner chamber. আমরা একটা যদি এনসিইআরটি ছাড়া যদি আমরা দেখতে চাই, আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন, ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন মোর লেন্থ দ্যান আউটার। যদি আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনকে আমরা দেখি, একটা মেমব্রেনকে যদি খুলি এরকম যদি হয়, তাহলে ইনারটা আমরা পাবো এর থেকে অনেক বড়। তার কারণ কি, ইনার মেমব্রেনটা, ইনার মেমব্রেন, এটা হচ্ছে ইনার মেমব্রেন, এটা আউটার মেমব্রেন। ইনার মেমব্রেনে ইনফোল্ডিংস হচ্ছে, ইনফোল্ডিংস হচ্ছে, ঠিক আছে। তাহলে ইন্টারমেমব্রেনাস স্পেস আমরা কোনটাকে বলছি, এটাকে ইন্টারমেমব্রেনাস স্পেস বলছি। এর মধ্যে রাইবোজোম পাই, রাইবোজোম হচ্ছে 70S রাইবোজোম, ক্রিস্টা, দিস ইজ ক্রিস্টা, অ্যান্ড স্টকড পার্টিকেল, দিস ইজ রেসপিরেটরি চেইন, পরে আমরা পড়বো রেসপিরেটরি চেইনস, অ্যান্ড this is mitochondrial circular naked DNA, mitochondrial DNA or naked circular mitochondrial DNA বললে আরও ভালো হয়। কৃষ্টি ম্যাট্রিক্স গ্র্যানুলস এতে থাকে, ম্যাট্রিক্স অফ মাইটোকন্ড্রিয়া, দিস ইজ এর ভেতরে যে কালারটা রয়েছে সব ম্যাট্রিক্স। এর দুটো পার্ট, ইন্টারমেমব্রেনাস স্পেস কনসিস্ট অফ পেরিফেরাল স্পেস, এই যে লাল লাল দাগ দিয়ে করা হয়েছে এটাকে বলা হচ্ছে ইন্টারমেমব্রেনাল স্পেস। আর এর ভিতরে যেটা চলে গেল, দেখো ইন্টারমেমব্রেনাসের ভেতরে এটা কিন্তু ক্রিস্টালের মধ্যে ঢুকে গেল। একই চেম্বারটা দেখো ভালো করে বোঝো, এটা হচ্ছে আউটার চেম্বার, আউটার চেম্বারের দুটো পার্ট, একটা হচ্ছে কি পেরিফেরাল স্পেস, আর একটা হচ্ছে ইন্টার ক্রিস্টাল স্পেস, ইন্ট্রা, INTRA, একটা ক্রিস্টাল মাঝখানে স্পেস, দেখো তারপরে দুটো পার্ট আছে। ক্রিস্টাল মেমব্রেন থাকছে পার্ট অফ সেকশন, আর হচ্ছে ইনার বাউন্ডারি ওয়াল, এই কটা পার্ট থেকে আমরা দেখতে পাচ্ছি এর কতগুলো অংশ। নেক্সট হচ্ছে আমরা যেটা আরেকটা দেখবো, যে এখানে একটা ভেরি ইম্পর্টেন্ট জি-সিরিজ DNA অলসো ফাউন্ড হেয়ার। আর প্রত্যেকটা জিনিসই আমাদের দেখে নিচ্ছি। একটা জিনিস পরিষ্কার, আমি যে কোশ্চেনটা বলেছিলাম, F0 F1 particles or অনেক নাম আছে, অক্সিজম, যাই যে নামে হোক না কেন, এরা কোথায় কোথায় থাকে,
ইউক্যারিওটিক কোষের, ভালো করে বুঝো না, ইউক্যারিওটিক কোষের দু জায়গায় পাওয়া যায়। একটা পাওয়া যায় মাইটোকন্ড্রিয়াতে, মাইটোকন্ড্রিয়াতে যেখানে পাওয়া যায় F0 অলওয়েজ, যে কোনো জায়গায় পাওয়া যাক না কেন, F0 পার্ট সবসময় ইনসার্টেড ইন দ্য মেমব্রেন, সেটা মাইটোকন্ড্রিয়াল ইনার মেমব্রেন হোক আর যাই হোক। আর যেটা হচ্ছে তোমার এর মধ্যেই থাকবে র্যাকেট টাইপের পার্ট, F1 পার্ট, এটা মাইটোকন্ড্রিয়াতে F1 পার্ট মাইটোকন্ড্রিয়া থাকবে বলতে ম্যাট্রিক্সে কোশ্চেনটা করেছিলাম, এটা থাকবে মাইটোকন্ড্রিয়াতে। কিন্তু যদি প্লাস্টিড হয় তাহলে কোথায় থাকবে, এটা তখন থাইলাকয়েডের মেমব্রেন, কোথায় থাকে, থাইলাকয়েড, মনে থাকে জানো, থাইলাকয়েড, থাইলাকয়েডের এটা তাহলে স্ট্রমা। তাহলে ইউক্যারিওটিকে কোথায় কোথায় পেলাম, ইউক্যারিওটিকে প্লান্ট সেলেও পেলাম আর অ্যানিমেল সেলে, বোথ সেলেই পেলাম মাইটোকন্ড্রিয়াতে। আর এছাড়া প্রোক্যারিওটিকের ব্যাকটেরিয়াতে পাই, ব্যাকটেরিয়া শ্বসন তো করতে হবে, ব্যাকটেরিয়া তো এনার্জি লাগবে, তাহলে তার কোথায় থাকবে, তার সেল মেমব্রেনে থাকবে, এটা তখন হয়ে যাবে সেল মেমব্রেন, সেল মেমব্রেন। দেখো F0টা সেল মেমব্রেন অবস্থান করে প্রোক্যারিওটসে, ক্লোরোপ্লাস্টিডে থাইলাকয়েডের মেমব্রেন অবস্থান করবে, আর তোমার মাইটোকন্ড্রিয়াতে ইনার মেমব্রেন অফ মাইটোকন্ড্রিয়াতে অবস্থান করবে। এবং এই যে F1 তাহলে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে কোথায় অবস্থান করবে, সাইটোপ্লাজম। দেখো তুমি বলবে এনসিআরটি নেই বা কিছু, অনেক কোশ্চেন করতে পারো, তাতে কারো কিচ্ছু যায় আসে না, তোমার নিটটা পাওয়া হবে না। তুমি যদি এই নলেজগুলো না নাও তোমার নিটটা পাওয়া হবে না, কারণ এরকম কোশ্চেন কিন্তু তোমাকে অ্যাসারশন ডিসিশন বা অন্য যে কোনোভাবে পাগল বানিয়ে দেবে তুমি যদি তোমার নলেজটাকে গ্যাদার না করো। আর প্রত্যেকটা নোটের আমি যে অংশটা পড়াবো না সেই অংশটা একবার অন্তত দেখে রাখবে। নেক্সট আবার এনসিআরটি ঢুকছি। ইচ মাইটোকন্ড্রিয়ন, এনসিআরটি ইজ নাথিং বাট সিলেবাস, এনসিআরটিতে তেমন কিছু নেই। তবে হ্যাঁ, এনসিআরটিতে এমন এমন কথা বলে গেছে, দুটো লাইনের মাঝে অনেক স্টোরি লুকিয়ে আছে, সেটা তোমাকে মানতে হবে। ডাবল মেমব্রেন বাউন্ডেড এবং ইচ মেমব্রেন 60 আংস্ট্রম থিক। তাহলে ডাবল মেমব্রেন এর একটা মেমব্রেন মানে কি, এটা নিশ্চয়ই পিএলপি, মনে পড়ছে তো? তাহলে এই পিএলপি হচ্ছে এখানে 60, নর্মালি কত হয়, যদি বলে নর্মালি 75 আংস্ট্রম, আগের দিন পড়েছি, তুমি যদি ভুলে যাও আমার কিছু করার নেই। তাহলে ইচ থিক উইথ স্ট্রাকচার উইথ দ্য আউটার মেমব্রেন অ্যান্ড ইনার মেমব্রেন ডিভাইডিং দ্য লিউমেন ডিস্টিংক্টলি ইন্টু 2 অ্যাকোয়াস কম্পার্টমেন্ট। কী বললো, ইচ মাইটোকন্ড্রিয়ান, ভালো করে বোঝো, প্রত্যেকটা মাইটোকন্ড্রিয়ান ডাবল মেমব্রেনে আছে, এরকম ডাবল মেমব্রেনে আছে, এবং এক একটা হচ্ছে মেমব্রেন হচ্ছে 60 আংস্ট্রম থিক। দ্য স্ট্রাকচার উইথ আউটার মেমব্রেন, বলা হচ্ছে ডাবল মেমব্রেন স্ট্রাকচার উইথ আউটার মেমব্রেন অ্যান্ড ইনার মেমব্রেন ডিভাইডিং অ্যান্ড লিউম্যান। এই যে একটা কী করছে না, একটা লিউম্যান গর্ত নালি তৈরি করে দিল, লিউম্যান, একটা লিউম্যান তৈরি করে দিল। এই লিউম্যানটা কি করছে না, লিউম্যান ডিস্টিংক্টলি ইন্টু 2 অ্যাকোয়াস কম্পার্টমেন্ট, দ্যাট ইজ কি করছে, ইনার মেমব্রেন ডিভাইডিং দুটো পার্ট, এটা হচ্ছে লিউম্যান করলো, এটাকে একটা করলো, তাহলে অ্যাকোয়াস আউটার কম্পার্টমেন্ট করলো ইনার মেমব্রেনের মাধ্যমে। এই ইনার মেমব্রেনটা আর আউটার মেমব্রেন একটা লিউম্যান হলো, একটা আউটার কম্পার্টমেন্ট, আর এটাকে বাউন্ড করে তৈরি করে দিল ইনার মেমব্রেন কি, ইনার কম্পার্টমেন্ট আর ইনার চেম্বার। ভালো করে বোঝো। 2 অ্যাকোয়াস, অ্যাকোয়াস মানে কি, জলীয় কম্পার্টমেন্ট, তার মানে বাইরেরটাও জলীয়,
দ্যাট ইজ আউটার কম্পার্টমেন্ট অর ইন্ট্রা মেমব্রেন স্পেস, তাহলে এর আরেকটা নাম ইন্ট্রা মেমব্রেন স্পেস বা পেরিমাইটোকন্ড্রিয়াল স্পেস 60 to 100 থিক। তাহলে এর দূরত্ব কত ভালো করে বোঝো, 60 to 100 থিক। অ্যান্ড দ্য ইনার কম্পার্টমেন্ট মেড আপ অফ মেইনলি ম্যাট্রিক্সে কভার করা থাকে। দ্য ইনার কম্পার্টমেন্ট আবার রাখি, এই এটা ইনার কম্পার্টমেন্ট ইজ ফিল্ড উইথ ডেন্স হোমোজেনিয়াস সাবস্টেন্স কল ম্যাট্রিক্স, দিস ইজ ম্যাট্রিক্স মিলে গেল। আউটার মেমব্রেন ফর্মস দ্য কন্টিনিউয়াস, তাহলে আউটার মেমব্রেনে কোনো ইনফোল্ডিং হয়নি, কন্টিনিউয়াস বাউন্ডারি, নো ফোল্ডস, বাইরে বা ভেতরে কোথাও পাওয়া যায়নি। দ্য ইনার মেমব্রেন ফর্মস এ নাম্বার অফ ইনফোল্ডিংস কল ক্রিস্টি, বুঝিয়ে দিয়েছি। তাহলে এই যে আউটার মেমব্রেন, দিস ইজ ইনার মেমব্রেন, ফোল্ডিং করছে, ফোল্ডিং করছে, দিস ইজ ফোল্ডিং। আউটার মেমব্রেনে কিছুই নেই, তাহলে এগুলোকে সিঙ্গুলারে বলছি ক্রিস্টা, প্লুরালে বলছি ক্রিস্টি। টার্মটা কী দিয়েছি, প্যালাডে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখার দরকার, প্যালাডে সায়েন্টিস্ট। ইন প্লান্ট সেল ক্রিস্টিকে, হ্যাঁ ভেরি ইম্পর্টেন্ট, এই ক্রিস্টিকে অনেক সময় বেশিরভাগ প্লান্ট সেলের ক্ষেত্রে আমরা বলি টিউবুলি, নট ক্রিস্টি। শুধু ক্রিস্টি বললেই চলবে না, ক্রিস্টি হচ্ছে কমন নেম, কিন্তু প্লান্ট সেলের ক্ষেত্রে এটাকে টিউবুলিও বলা হয় বা টিউবুল। ক্রিস্টি ইনক্রিজ দ্য সেল সারফেস, ইনক্রিজ দ্য সারফেস এরিয়া, কারণ এই ছিল হচ্ছে আউটার মেমব্রেন। ইনার মেমব্রেন যদি এই থাকতো তাহলে সারফেস এরিয়া বাড়তো না, যখনই ইনফোল্ডিংস করছে তখন তার সারফেস এরিয়া বেড়ে যাচ্ছে। তারপর টেনে যদি এটাকে লম্বা করি তাহলে দেখা যাবে এরকম বেড়ে গেছে, সারফেস এরিয়াকে বাড়িয়ে দিল। দ্য টু মেমব্রেনস হ্যাভ দেয়ার ওন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওন স্পেসিফিক এনজাইম, দুটো মেমব্রেনে তাদের নিজস্ব স্পেসিফিক এনজাইম অ্যাসোসিয়েটেড উইথ মাইটোকন্ড্রিয়াল ফাংশন, বিভিন্ন কাজ করে। দ্যাট ইজ মাইটোকন্ড্রিয়া ইজ গুড এক্সাম্পল ফর কম্পার্টমেন্টালাইজেশন অফ এনজাইম। তাহলে গুড এক্সাম্পল কি, আমি যেটা বললাম দারুণ একটা ইম্পর্টেন্ট কথা, মাইটোকন্ড্রিয়া ইজ দ্য গুড এক্সাম্পল অফ কম্পার্টমেন্টালাইজেশন। না কিসের জন্য, না এনজাইমের জন্য, কারণ এই যে কম্পার্টমেন্ট তৈরি করলো নিজেরা, এই একটা কম্পার্টমেন্ট তৈরি করলো, এটা হচ্ছে এক্সাম্পল। কারণ আউটার কম্পার্টমেন্টে আমরা দেখব বিভিন্ন এনজাইম থাকবে, যেমন পোরিন আউটার কম্পার্টমেন্টে পাবো, পোরিন জানি আমরা শিখে গেছি, অ্যাকোয়াপোরিনও শিখে গেছি, পোরিনটা মেনলি পাবো হচ্ছে আউটার কম্পার্টমেন্টে, ইনার কম্পার্টমেন্টে পাবো না। ইনার কম্পার্টমেন্টে আউটার মেমব্রেনে পাবো, ইনার মেমব্রেনে পাবো না। এবং এখানে কিছু এনজাইম যাকে যা লিপিড মেটাবলিজমে সাহায্য করে, লিপিড মেটাবলিজম আর ফ্যাসিলিটেড by the enzymes present on the outer membrane of mitochondria। এবং যে ইন্টারমেমব্রেনাল স্পেস, এখানে কিন্তু নিউক্লিওটাইড কাইনেজ, এই যে অংশটা নিউক্লিওটাইড কাইনেজ এবং এর বাইরের দিকে অবস্থান করে কেটিভ কাইনেজ, এই কাইনেজ এনজাইমগুলো থাকে। এবং ইনার মেমব্রেনে যেটা মূল যে এনজাইম, সেই এনজাইম হচ্ছে কি অক্সিডেটিভ মেটাবলিজমের জন্য 1 to 4 কমপ্লেক্স এনজাইমগুলো থাকে, কিছু স্ট্যাটিক কিছু মুভেবল, পরে আসবো রেসপিরেটরি চেইন। এবং আরও ভাইটাল যে অংশটা থাকে সেটা হচ্ছে এটিপি সিনথেটেজ এনজাইম। দেখো এনজাইমগুলো বিভিন্ন জায়গায় থাকছে। এবং ইনার মেমব্রেনে কি থাকছে, ইনার মেমব্রেনে কিন্তু most of the enzymes which perform in respiration এখানে কিন্তু অবস্থান করছে, ট্রান্সপোর্টার এনজাইমের মধ্যে থাকছে। এবং ম্যাট্রিক্স যে এনজাইমগুলো থাকছে তারা মেইনলি রেসপিরেশনের কোন অংশ করছে না, ক্রেবস সাইকেলের সমস্ত এনজাইম থাকবে ম্যাট্রিক্সে এক্সেপ্ট ওয়ান। দেখো মনে আছে কিনা, যারা রিপিটার তারা মনে করতে পারো কিনা, পরে বলবো, আমি না পারলে বলে দেবো। মাইটোকন্ড্রিয়া আর দ্য সাইট অফ অ্যারোবিক রেসপিরেশন, এটা
এটা নতুন করে বলার কিছু নেই, অ্যারোবিক সবার শ্বসনের জন্য এটা প্রয়োজন। এবং ইটিএস ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আর ইটিসি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, ইটিসির যে 1,2,4 কমপ্লেক্স প্লাস যদি এটিপি সিনথেস হয়, এটিপি সিনথেস হয়, তখন হয়ে যায় সিস্টেম অ্যাট দ্য লাস্ট স্টেজ অফ অক্সিজেন। এই অক্সিজেন কে গ্রহণ করে, অক্সিজেন কে গ্রহণ করে, যারা রিপিটার্স তাদের জন্য কোশ্চেন, এই অক্সিজেনটা কে গ্রহণ করে, কোন সাইটোক্রোমের কোন অংশ? আমি তাও বলে দিচ্ছি, A1, A3, সাইটোক্রোম BCA, যাই হোক অনেকগুলো আছে, তার মধ্যে কোনটা করতে পারে। আচ্ছা, দে প্রডিউস সেলুলার এনার্জি। কী করে প্রডিউস করে? সেলুলার এনার্জি আগেই বলেছি, ফ্রম কেমিক্যাল এনার্জি ইন দ্য ফর্ম অফ এটিপি। এটিপিতে তৈরি করবে, হেন্স দ্য কল পাওয়ার হাউস অফ দ্য সেল কনসার্ন উইথ দ্য সেলুলার মেটাবলিজম, যা সেলুলার মেটাবলিজমের সঙ্গে সম্পর্কিত। দ্য ম্যাট্রিক্স ইজ অলসো পজেস সিঙ্গেল, এটা দেখো বড় করে লিখেছি ভালো করে, এনসিআরটি বলছে সিঙ্গেল সার্কুলার ডিএনএ আসলে থাকে কিন্তু 2 থেকে 6টা হতে পারে, বা 1 থেকে 6টা সার্কুলার ন্যাকেড ডিএনএ থাকে, কিন্তু এনসিআরটি বলছে একটা, আমাকে মেনে নিতে হবে একটা। এনসিআরটি বলছে একটা, তাহলে একটা থাকলেও হবে, অথবা 2 থেকে 6 হতে পারে। অ্যান্ড ফিউ আরএনএ মলিকুলস থাকবে, এবং কিছু অংশ, এবং রাইবোজোম 70S লাইক প্রোক্যারিওট অ্যান্ড দ্য কম্পার্টমেন্ট রিকোয়ার্স ফর দ্য সিনথেসিস অফ প্রোটিন। এবং এখানে কম্পোনেন্টস যেগুলো আছে প্রোটিন সিনথেসিসের জন্য, সেগুলো এর মধ্যে অবস্থান করবে। ঠিক আছে, ম্যাট্রিক্সে প্রোটিন তো তৈরি করতে হবে, প্রোটিন তৈরি করতে করতে যা লাগে এগুলো নতুন করে এখন বলবো না, যখন প্রোটিন সিনথেসিস হবে তখন বলবো। মাইটোকন্ড্রিয়া ডিভাইড বাই ফিশন, মানে ফিশন লাইক ব্যাকটেরিয়াল ডিভিশন। ফিশনটা আমরা জানি এবং আরও ডিটেলসে পড়বো। ফিশন মানে এইভাবে হয়ে এইভাবে দুটো পার্ট তৈরি হয়ে গেল, দিস ইজ ফিশন বাই। এন্ড জিপার, এগুলোর জন্য কিছু পয়েন্ট আছে এখানে, সব পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, তবে কিছু কিছু কিন্তু নিটে কিন্তু আসার মতন। আউটার মেমব্রেন হ্যাজ মোর ফসফোলিপিড, সেটাকে কী নাম বলা হয়? মোর ফসফোলিপিড থাকে ফসফাটাইডিল কোলিন as and cholesterol as compared to inner membrane. Phospholipid in inner membrane is mainly, এটা মনে রাখতে হবে, ডাইফসফাডিল গ্লিসারল, অ্যান্ড ইনার মেমব্রেন হ্যাভ মোর প্রোটিন, বেশি পরিমাণ প্রোটিন থাকছে। তার কারণ কি? ইনার মেমব্রেনে কী আছে? তোমার ইনার মেমব্রেনে কী করতে হয় না, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন তৈরি করতে হয়, সবই তো প্রোটিন দিয়ে তৈরি, এবং আয়রন কন্টেনিং প্রোটিন এবং আলাদা প্রোটিন, মুভেবল প্রোটিন, স্ট্যাটিক প্রোটিন। অতএব মোর প্রোটিন প্রেজেন্ট ইন ইনার মেমব্রেন, কার থেকে না? আউটার মেমব্রেনের থেকে। আউটার মেমব্রেনে তত থাকে না, আউটার মেমব্রেনে পরিন থাকে, কিন্তু ইনার মেমব্রেনে পরিন থাকবে না। আউটার মেমব্রেন মোটামুটি সবাইকে পাস করতে দিল, মোটামুটি সবাইকে তো নয়, কিন্তু ইনার মেমব্রেন হচ্ছে একদম ছাঁকনি করে নেবে, সবাইকে নেবে না। In mitochondrial matrix, 70S ribosome, 1 to 6 circular DNA, various enzymes, several minerals, ions, কি থাকে? ম্যাঙ্গানিজ, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম আর প্রেজেন্ট। এগুলো কিসে কিসে প্রয়োজন হয় যখন আমরা পড়ব, যেমন জল ভাঙতে H2O ভাঙতে অনেক সময় আমরা দেখেছি এর প্রয়োজন হয়। এখানে যেমন ম্যাগনেশিয়াম অন্য কাজ করে, এবং এই ক্যালসিয়াম, এই আয়নগুলো ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর হিসেবে কাজ করে। ভেরিয়াস টাইপস অফ এনজাইম প্রেজেন্ট কোথায় থাকবে? না, ম্যাট্রিক্সের মধ্যে, যেগুলো প্রোটিন সিনথেসিসে সাহায্য করবে। 70% এনজাইম অফ সেল মেমব্রেন মাইটোকন্ড্রিয়া, কোথায়? 70% এনজাইম অফ সেল আর প্রেজেন্ট মাইটোকন্ড্রিয়া। 70% এনজাইম, একটা কোষের 70% এনজাইম কোথায় থাকে? মাইটোকন্ড্রিয়া। মেনি ইলেকট্রন ক্যারিয়ার, কোথায়? সাইটোক্রোম ক্যারিয়ার, আমরা জানি ক্যারিয়ার। সাইটোক্রোমস আর অ্যারেঞ্জ ইন এ ডেফিনিট সিকোয়েন্স। ডেফিনিট সিকোয়েন্স কী, সেগুলো আমরা পরে ডিটেলসে যাব। ডিফারেন্ট সিকোয়েন্স থাকবে, কোনটার পর কোনটা আসবে। মাইটোকন্ড্রিয়া হুইচ ফর্মস ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। On the matrix facing surface, the cristae,
তার মানে কি বলতে চাইলো, এই আউটার আর এই হচ্ছে ইনার, তার মানে এই কিস্টি তৈরি করে, তাহলে এর ভেতরটা ম্যাট্রিক্স ফেসিং সারফেস ইনার মেমব্রেন। সাম র্যাকেট লাইক পিন হেডেড পার্টিকেলস কল অক্সিজোম, কেটা হচ্ছে লেলিঞ্জার, ভেরি ইম্পর্টেন্ট। লেলিঞ্জার, বিজ্ঞানী লেলিঞ্জার অক্সিজেন নামকরণ। অক্সিজমের আরেকটা নাম কি অক্সিজোম, মানে জোম মানে কি বলেছি, বডি। অক্সিজেন মানে হুইচ অক্সিজেনকে যে গ্রহণ করতে পারে সেই হচ্ছে অক্সিজেন। ডিটেলসে বলবো পরে। এলিমেন্টারি পার্টিকেলস, এর আরেক নাম এলিমেন্টারি পার্টিকেলস, F0 F1 পার্টিকেলস অর ফার্নান্ডেজ, বিজ্ঞানী নাম ফার্নান্ডেজ মোডার্ন পার্টিকেলস, বিজ্ঞান নাম অনুসারে করা হয়েছে, তাদের বলা হয়। দিস পার্টিকেল ডিসকভার অ্যান্ড ফার্স্ট ডিসক্রাইব দ্য ফার্নান্ডেজ অ্যান্ড মোডার্ন, প্রথম আবিষ্কার করেন বা বিজ্ঞানী দুজন এবং তারা ডিসক্রাইব করেন। নেক্সট, দ্য হেড অফ অক্সিজোম or F1 particles, head of oxygen কত থাকে, 10⁴ is concerned with oxidative phosphorylation। এই একটা সাংঘাতিক কথা বলেছে এখানে। দু ধরনের ফসফোরাইলেশন আমরা মেইনলি রেসপিরেশনে দেখতে পাই। কি কি? একটা হচ্ছে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন, তার মানে সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন, সেটা কি না, এই একটা সাবস্ট্রেটে পরে পড়বে, এই একটা এ সাবস্ট্রেট আছে, এইখান থেকে একটা বি সাবস্ট্রেট তৈরি হলো, এইখানে যদি এটিপি তৈরি হয় তাহলে এটা সাবস্ট্রেট লেভেল এটিপি। আর অক্সিডেটিভ ফসফোরাইলেশন কি, যেখানে ফসফোরাইলেশনের মাধ্যমে এটিপি তৈরি হবে অক্সিজেনের সহযোগে, সেটা রেসপিরেটরি চেইনে হবে, তাদের বলবো অক্সিডেটিভ ফসফোরাইলেশন। আরেকটা ফসফোরাইলেশন হয়, সেটা হচ্ছে ফটোসিনথেটিক ফসফোরাইলেশন, সেটা হচ্ছে ফটোসিনথেসিসের সময় হয়, সেটাও আমরা বুঝে নেব। ফর্মেশন অফ এটিপি বাই এনার্জি অফ অক্সিডেশন। অক্সিজেন, ইন অক্সিজেন এনজাইম ATPase মানে ATP synthesis is present which discovered by রেকার এই ATP synthesis আবিষ্কার করেন। পল ডি বোয়ার অ্যান্ড ওয়ার্কার গট নোবেল প্রাইজ ইন কেমিস্ট্রি 1997। কিসের জন্য না, এই যে এনজাইমেটিক ফাংশন ATP সিনথেসিস করে যে, তার উপর এনজাইমেটিক মেকানিজমের উপর কাজ করে নোবেল প্রাইজ পান। মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স হ্যাভস এনজাইম ক্রেবস সাইকেল, অ্যারোবিক রেসপিরেশনের সমস্ত এনজাইম এক্সেপ্ট ওয়ান, এখনও মনে পড়েছে কিনা জানি না, কারো মনে পড়েছে, যেটা ম্যাট্রিক্সে থাকে না, ক্রেবস চক্রের এনজাইম কোথায় থাকে, ইনার মেমব্রেনের ইনার সাইডে থাকে, দেখি মনে পড়ে কিনা, সুযোগ দিচ্ছি। বিসাইড দিস এনজাইম ম্যাট্রিক্স হ্যাভ এ কমপ্লিট প্রোটিন সিনথেসিস অ্যাপারেটাস। কী থাকে ম্যাট্রিক্সে, রাইবোসোম 70S, DNA, few RNase এনজাইম। সো মাইটোকন্ড্রিয়া সেমি অটোনোমাস অর্গানেলি, যেহেতু এতগুলো থাকে, নিজের প্রোটিন নিজে তৈরি করতে পারে এবং বিভিন্ন মেটাবলিক অ্যাক্টিভিটি করতে পারে, শুধুমাত্র মাইটোকন্ড্রিয়ার সৃষ্টি হওয়ার যে জিন সেটা থাকে নিউক্লিয়াসে, সেই জন্য একে বলছি আমরা সেমি অটোনোমাস অর্গানেলি। মাইটোকন্ড্রিয়া ডিএনএ 1% অফ টোটাল ডিএনএ, যত ডিএনএ থাকে তার 1% অফ টোটাল ডিএনএ অফ দ্য সেল থাকবে, এটা হচ্ছে জিসি রিচ, এই জন্য মেল্টিং পয়েন্ট হাই হবে। এটি রিচ হলে মেল্টিং পয়েন্ট এটি রিচ থাকে কত, ইউক্যারিওটিক সেলে। এগুলো আমরা পড়ব, কখন ভালো করে পড়ব, তবু এখন মনে রাখি, এগুলো পড়ব হচ্ছে আমরা পরের চ্যাপ্টারে ঢুকেই আমরা পড়ব, বায়োকেমিস্ট্রির আমরা যখন ঢুকবো, তারপরে সেখানে আমরা নিউক্লিক অ্যাসিড ডিএনএ পড়ব। মাইটোকন্ড্রিয়া ডিএনএ ক্যান কোড সিনথেসিস অফ সাম টাইপস অফ প্রোটিন। Rest of the proteins and enzymes of the mitochondria are synthesized under the control of nuclear genes. তাহলে বাকিগুলো নিউক্লিয়ার জিনিস দিতে হয়। এনজাইম ফর রেপ্লিকেশন অ্যান্ড ট্রান্সক্রিপশন অফ ডিএনএ লাইক ডিএনএ পলিমারেজ, আরএনএ পলিমারেজ আর ফাউন্ড ইন মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্স। সব পাওয়া যাচ্ছে, শুধু এক্সেপ্ট
নিউক্লিয়ার জিন যেটা মাইটোকন্ড্রিয়া তৈরি করতে সাহায্য করবে, সেই জন্যই সেমি। ফাংশনস অফ মাইটোকন্ড্রিয়া ইন মাইটোকন্ড্রিয়া দ্য ফলোইং স্টেপস অফ রেসপিরেশন অকার্স। ফার্স্ট হচ্ছে গেটওয়ে, দেখো মাইটোকন্ড্রিয়া গেটওয়ে রিয়াকশান। গেটওয়ে রিয়াকশান কাতে দেখো প্রথম হচ্ছে গ্লাইকোলাইসিস রেসপিরেশনে কোথায় হয়, সাইটোপ্লাজমে হয়, তাহলে এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে সেকেন্ড কোনটা কি, গেটওয়ে মানে লিঙ্ক রিয়াকশান 2 নম্বর গেটওয়ে, ঠিক আছে। নেক্সট হচ্ছে 3 নম্বর ক্রেবস সাইকেল, এটাকে যদি 1 ধরি ক্রেবস সাইকেল। তারপরে 4 নম্বর হচ্ছে তোমার হচ্ছে এটিএস ইনার মেমব্রেন। কোথায় কোথায় হচ্ছে, তাহলে গেটওয়ে রিয়াকশান হবে, তারপর হচ্ছে ক্রেবস সাইকেল হবে, ম্যাট্রিক্সে হবে এবং এটিএস হবে। ইন গেটওয়ে রিয়াকশান দেয়ার ইজ এ কনভার্সন অফ পাইরুভিক অ্যাসিড ইনটু অ্যাসিটাইল কোয়ে। মনে পড়ছে কিনা আমি জানি না, প্রথমে ছিল হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজটা হচ্ছে 6 কার্বনযুক্ত, সেইখান থেকে 2 3 কার্বনযুক্ত প্রোডাক্ট তৈরি হয়। এখন সংক্ষেপ এত তো বলতে পারবো না, DHAP ডাই হাইড্রক্সি অ্যাসিড ড্যাপ, আর হচ্ছে PGLD এটাও 3 কার্বনযুক্ত। এইখান থেকে পাইরুভিক অ্যাসিড 3 কার্বনযুক্ত, মনে পড়ছে মনে হচ্ছে এবার। এই পাইরুভিক অ্যাসিড থেকে 1 অণু কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল, তৈরি করলো 2 অ্যাসিটাইল কোয়ে, এটা হচ্ছে 2 কার্বনযুক্ত। এটা যুক্ত হলো কোথায়, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড 4 কার্বনযুক্ত, তার সঙ্গে যুক্ত হলো 2 কার্বনযুক্ত, হয়ে তৈরি করলো সাইট্রিক অ্যাসিড। এইটা হচ্ছে কোথায় না ক্রেবস চক্রে। আরও আছে, আমি এখন ডিটেল যাচ্ছি না। এখান থেকে কি কি তৈরি হয় না, এখান থেকে এটিপি তৈরি হয়, এখান থেকে এটিপি তৈরি হতে পারবে এবং সেগুলোর থেকে এগুলো তৈরি হবে।